আমি গত বছর হচ্ছে মামলাটা করি, মানে বিগত এখন 1 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে যে নারী শিশু কোর্টের মামলাটা করি। অত্যন্ত প্রতারণার সম্মুখীন হয়ে, ব্ল্যাকমেলের সম্মুখীন হয়ে আমি মামলাটা করছি আর কি। কারণ একটা মেয়ে, বিশেষ করে আমি শিক্ষিত, হতে ফার্মাসিস্ট, নিজের মান সম্মান, পরিবার এবং এলাকার মান সম্মানের কথা হিসাব করেই তারপর কিন্তু আমার এক পা সামনে আগাতে হয়। এই আসামি শাহিদুল ইসলাম আমাদের থেকে হিউজ পরিমাণ অ্যামাউন্টের একটা টাকা নিচ্ছে, বুঝছেন? অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা, তো পুরো পরিবারের টাকা। তো এটা আমরা ফার্স্টে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে আপনি টাকাটা আমাদেরকে উইথড্র করে দেন সামথিং। তো উনি তো আমাদেরকে টাকা দেনই না। আমাদের যেই উদ্দেশ্যে আমরা টাকা দিয়েছি সেই উদ্দেশ্যটা আমাদের হয়নি। তো সে আমাকে বলে টাকাটা দিয়েছি হচ্ছে মূলত জমির ফ্ল্যাট শেয়ার কেনার জন্য। আমি প্রথম টাকা দিয়েছি, অতঃপর আমার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে আমার মামা আছেন, মামি আছেন, বোন আছেন, খালামণি আছেন, মা আছেন, সবার টাকা হচ্ছে গিয়ে এই শাহিদুল ইসলামকে দেওয়া হয়। শুরুর দিকে আমার টাকাটা আমি আমার নিজের জমির জন্য দেই। পরবর্তীতে ও হচ্ছে আমার থেকে টাকাটা নেয়, মানে আমার কাছে কিছু স্ক্রিনশট আছে, মেসেজ আছে, এগুলো দেখবেন যে অত্যন্ত মানসিক ভাবে টর্চার করে তারপর আমার থেকে টাকাটা নিছে। আমার আরো কিছু শেয়ার সদস্য আছে, আপনারা যদি পরবর্তীতে তদন্ত করেন দেখবেন এনাদেরকেও আমি এনেছি। আমি একজন শিক্ষক পার্সোনালি, আবার আমি একটি স্টুডেন্ট, আমার অত্যন্ত সুনাম আছে রায়বাগ শনিদাথের মধ্যে। তো সেখানে তারা হচ্ছে মানে এ আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। প্রথমে টাকার জন্য, যদি আমি টাকা না দিই সে শেয়ার গুলো দিবে না। শাহিদুল ইসলাম হচ্ছে মানে তখন কনস্টেবল ছিল, এখন আসামি। সে আমার শেয়ার গুলো দিবে না, আমার মামাদের কাছে হচ্ছে ছোট করবে, আমার নামে আজে বাজে কথা বলবে, এই ধরনের কথা বলে। তো আমি তার এই ধরনের কথা শুনে যে মামাদের কাছে আমি ছোট হয়ে যাব, আমি টাকাটা দিয়ে দিই, একটা শেয়ার তৈরি হলে তো আমরা সবাই একসাথেই থাকবো। এর মাঝখানে সে আমাকে বিয়ের প্রস্তাব করে। তার নিজের মেয়েকে আমি পড়াতাম, তার মেয়েটা এখন ক্লাস 8-এ পড়ে, শাহিদুল ইসলামের। সেই মেয়েটাকে পড়ানো অবস্থায়, যে মেয়েটাকে নিজের হাতে তৈরি করেছে, তার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আমি তার সাথে কিভাবে একটা সম্পর্কে জড়াই? আমার নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা বা চাহিদা কোনো কিছুই ছিল না। ও কি করলো, আমি বলছি যে দেখেন ভাইয়া, আপনার ওয়াইফের সাথে আমার সম্পর্ক ভালো, আপনি এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিয়ে দেন। আমি ভাবলাম যে এই ইন্ডাস্ট্রি থেকে আমি বের হয়ে যাবো, ওদের শাহিদুলদের, আমি এখানে থাকবো না। এটা আমার মনে মনে চিন্তা। ও হয়তো কোনোভাবে বুঝতে পেরেছে, কারণ আমি তো ওই ধরনের মেয়ে না যে এগুলাতে প্রফেশনাল বা সামথিং। আমি নিজের পড়াশোনা নিয়ে সবসময় ডুবে থাকা স্টুডেন্ট। সে কি করলো, বলে না আমার ভুল হয়েছে, আমার মনে শয়তান আসছে, আমি এভাবেই বলছি। তার কিছুদিন পর যখন সবগুলো শেয়ার কমপ্লিট হলো আমার মাধ্যমে, এই শাহিদুল ইসলাম রিপিট আমাকে আবার বিয়ে প্রস্তাব করে এবং সে তখন থেকে ব্ল্যাকমেলিং করে যে তুমি আমার কথা শুনতেই হবে, নয়তো বুঝো তোমাদের সমস্ত টাকা কিন্তু আমার কাছে, কিছুই পাবা না। পরবর্তীতে তোমার মামাদের কাছে, মানে বারবার মামাদের কথা বলে আমাকে ভয় দেখাইতো। তো আমি তখন কি করব না করব আমি বুঝতে পারি না। তারপর আমি ওরই একটা বন্ধু, নাম হচ্ছে এনামুল হক, ইনিও একজন ভুক্তভোগী। আমি এনাকে ফোন দিতে, ভাইয়া আপনার বন্ধু তো আমাকে এভাবে এভাবে বলতেছে। পরে সে যে ঘটনা, আচ্ছা সে হচ্ছে, হ্যাঁ বলতেছি, সে বলে যে, আমি বলতেছি একটু, আমি বিস্তারিত না বললে আমার বিরুদ্ধে আসবে। বলতেছি, আমি পূর্বাচলের কথাটাই বলতেছি। সে হচ্ছে তার ওই বন্ধুর সাথে যখন শেয়ার করি, তার বন্ধু বলে আপু আপনার দিকে শাহিদুল ইসলামের নজর আজকে থেকে না, আপনি যখন থেকে পড়াতেন তখন থেকে, কিন্তু আপনি তো অনেক জোরে কথা বলেন বা আপনি অত্যন্ত রাগী মানুষ, তাই আপনাকে ডিরেক্টলি বলতে পারে না। এখন যেহেতু ব্যবসায়িক সম্পর্কে চলে আসছেন, এই জন্য হচ্ছে ও একটা সাহস পাইছে আপনাকে বলার জন্য। এখন কি করবেন আপনি দেখেন। আমার মাথায় কোনো কাজ করে না, কি করব না করব। পরে আমার মন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তার কথায় তাল মিলাই দেখি যে সে হয় শেয়ার দিবে, নয়তো টাকাগুলো আমাদেরকে ফেরত দিয়ে দিবে। এই শাহিদুল ইসলাম, সে আমাকে একদিন বলে আমি অত্যন্ত জ্বর, আমাকে পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট এখানে যাওয়ার জন্য সে আমাকে নিজে গাড়ি করে নিয়ে যাবে। আমার গায়ে তখন 103 ডিগ্রি জ্বর। আমি বলছি আমি যাব না। সে বলে কি তুমি যদি না যাও দেখো কি হয়, আস আমরা সবাই মিলে পিকনিকে যাব। তার অত্যন্ত ফোর্সফুলি আচরণ, আর সে কোনোদিন আমার সাথে কোনো কথার নাম্বারে অত বেশি বলতো না। সে বলতো হচ্ছে হোয়াটসঅ্যাপে, কখন কি বলতো আপনারা সেগুলো টেক্সট দেখলে বুঝবেন, হোয়াটসঅ্যাপে বলতো। তো আমি একটা টেক্সট এখন পর্যন্ত ডিলিট করিনি।
সে আমাকে পিকনিকের কথা বলে, মিথ্যা কথা বলে নিঝুম পল্লীতে নিয়ে যায়। সেখানে আমি গিয়ে দেখলাম যে আমাদের ওই মানে ইন্ডাস্ট্রির কোনো লোকই নাই, যে 6 জন কার্যকরী সদস্য কেউ নাই, কিন্তু ও হচ্ছে রুম বুকিং করে মানে নিজে নিজে সবকিছু রেডি করে রাখছে। সেখানে ম্যানেজারও ছিল, ম্যানেজার রাশিদুল হক, সেদিন উনি সেখানে উপস্থিত ছিল। হ্যাঁ, উনি সেখানে উপস্থিত ছিল এবং অন্যান্য লোকও ছিল, তারা হচ্ছে ডায়েরিতে করে। সে বলে উপরে আসো, তুমি তো অসুস্থ, তুমি রেস্ট করো, সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন আমার কাছে ভেতরটা খুবই এলোমেলো লাগতেছে, ওই জায়গা আমি চিনি না, আমি একা আসছি, আমি কিভাবে যাব? তারপর সে হচ্ছে ওই রুমের মধ্যে যা হওয়ার ধস্তাধস্তি, আমি তাকে একসময় অত্যন্ত কাটা চামচ দিয়ে জোরে আঘাত করি। সে অত্যন্ত ক্ষিপ্ত হয়, তাকে আমি আঘাত করলাম। সে ভাবছে যে মানে তার মাথায় আর আমার মাথা তখন সেম না, আমার মাথায় শুধু এগুলোই ঘুরতেছে যে আমি কিভাবে বাসায় যাব, কিভাবে কি করবো, আমি কেমনে কি সামলাবো। আমি খুব অস্থির হয়ে গেছি মানসিক ভাবে। বাসায় চলে আসছি, তারপর অনেক কান্নাকাটি করে আমি বলছি যে আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন ভাই, আমি আর এখানে থাকবো না। আমি তখন ডিরেক্টলি তাকে বলতেছি মামলাটা করতেছি লাস্ট হচ্ছে 5 জুন 2025 সাল। সে আমাকে আবার ওখানে নিয়ে গেছে এই ব্ল্যাকমেলের মাধ্যমে, এবং সেদিন টিউটুকারি টাইপের কথাবার্তা বলছে যে তোর কথা শুনতেই হবে, বুঝছেন? তো সে এখানে নিয়ে গিয়ে যা ঘটানোর ঠিক আছে ঘটালো, এবং তার একটাই কথা, সে আমাকেই বিয়ে করবে, তার মেইন ইগো জায়গা থেকে। আমি বাসায় চলে আসি। হ্যাঁ, এর ভিতরেই হচ্ছে অনেক তখন তারপর থেকে দেখি সে আমার থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করতেছে, আমি তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। বাট একটা কিছু যখন করতে হবে তাকে, আমি যোগাযোগ করতে পারি না। তাকে একসঙ্গে বলে ফেললাম যে আপনি যদি আমার সাথে এরকম করতে থাকেন, আমাদের টাকাও আপনি দিচ্ছেন না, হ্যাঁ, আর আপনি ঘুরেও যেতেছেন নিজের মানে কথাবার্তা থেকে। না না না, আমি সাথে সাথে দিতে পারিনি, কারণ আমি তো 3 মাস পর আমি অভিযোগ। হ্যাঁ, আমি ঘটনার 3 মাস পর আমি রূপগঞ্জ থানাতে মামলা করি। ওইখানে আমার আনুষঙ্গিক যত কিছু দরকার পড়ে, ওইখানে আমাকে কিভাবে নিয়ে গেছিল, আমার সাথে তদন্তকারী কর্মকর্তাও ছিলেন। আমি সমস্ত ডকুমেন্ট পার্ট বাই পার্ট, উনি সত্যতা পেয়েছেন, উনি তদন্ত করেছেন, ওনাকে আমি স্ক্রিনশট গুলো দিয়েছি, তারপর ওনার সাথে আমার একসাথে ছবিগুলো দিয়েছি যে সে আমাকে কিভাবে, যে বিবাহ প্রলোভনের যে বিষয়টা, একটা সম্পর্ক না থাকলে তো আর হয় না, আমি সমস্ত ডকুমেন্টারি তাকে দিয়েছি। তো সেই সমস্ত ডকুমেন্টারি পেশ করার পর এখানে আসছে, এবং সবাই আমাকে এটা বুঝেছিল যে তুমি স্ট্রং থাকো, তুমি মামলা গায়ে পাবা, হ্যাঁ, সবকিছু তোমার পক্ষে আছে। শুধু মেডিকেল রিপোর্টে একটু প্রবলেম হয়েছে, যেহেতু আমি 3 মাস পর মামলাটা করছি। অপরাধী অনেক আজে বাজে কথা বলতেছে যে সে তার নামেই কেন মামলা করছি, এইসব অনেক আজে বাজে কথা অপরাধী বলছে। তবু আশা ছিল যে আমি কোর্টে এসে আমি হচ্ছে বিচার পাবো, রায় পাবো, যার কারণে আমি মামলা করেছি। অপরাধী শুধু এই একটা মামলা করার কারণে, একটা মামলাকে দুর্বল করার জন্য আরো 4টা মামলা দিছে আমার নামে, যাতে আমি নিজে গিভ আপ করেছি, আমি নিজে যেন মামলাটা তুলে নেই। আমি শুধু এর সাথে ছিলাম যে এই মামলাটা আমার জন্য রায় আসবে। ওর পুলিশের ডিসিপ্লিন থেকে পিবিআই কর্মকর্তা, সিআইডি সব জায়গা থেকে বারংবার তদন্ত হয়েছে, প্রত্যেকটা জায়গায় একই রকম জিনিসপত্র দেওয়া, কিন্তু তবুও সবাই বলতেছে যে আপু ইনশাল্লাহ আপনার জয় হবে, আপনি আসেন কোর্ট থেকে। ওনারা সবাই আমার জন্য, ওরা তো আমার কেউ হয় না, আমার জন্য ওনারা সবাই পজিটিভ রিভিউ দিচ্ছে, এবং ওর সে মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। সর্বশেষ ওর এই কত, ওই যে মার্চ মাসে আর কি 184/26 মেবি একটা মামলা দেয়, সেখানে আসামি সমন করায়, অথচ আমি কিছু করিনি নাই। আমার দোষ, আমি কেন মামলা করলাম? নিজের টাকা খরচ করে জামিন নিয়ে এইখানে দৌড়াচ্ছি যে আমার এইখান থেকে আমার রায়টা খুব বেশি দরকার, কারণ আমি ভুক্তভোগী। ও এতগুলো মিথ্যা মামলা দিল, প্রত্যেকটা আমি জিতে আসলাম। ও আসামি সমন করাচ্ছে, ওয়ারেন্ট করাচ্ছে, আমার পুরো পরিবারের নামে মামলা দিচ্ছে, যা খুশি তাই করছে, সব মিথ্যা মামলা। আমি মানসিক অশান্তিতে যেমন পরিবারের দিক থেকে, তেমন একদিকে ও হচ্ছে নিজের অপরাধ স্বীকার করে না, আমাকে আজে বাজে কথা বলে। এখানে আমার কোর্টের প্রতি আশা ছিল, কোর্টের এখানেও আমি বিশ্বাসঘাতকতা পেয়েছি। আমাকে
পিপি পিপি নিষেধ করছে আদালতে কি রায় দিল? আদালত। এত ঘটনার পর আজকে 1 বছর মামলার এত কিছু ডকুমেন্টস উনি পাওয়ার পর ওনার ডক্টর আসেনি আজকে, মানে 3বার ওয়ারেন্ট দেওয়ার পরেও ডক্টর আসেনি। ডক্টরের রিপোর্ট কিন্তু ওখানে ছিল, ডক্টরকে উনি আনতেও পারেনি। উনি আজকে দিল ফাঁস করে খালাস। অপরাধী ফেসবুকে পোস্ট দিচ্ছে সে আলহামদুলিল্লাহ সমস্ত সাক্ষী আমি ওনাকে আরো কোশ্চেন করেছিলাম। আমি আমি উচ্চ আদালতে আপিল করব অবশ্যই, কিন্তু আমার সাথে এখানে বেমানি হয়েছে। আমার মেয়ে বিচারের জন্য আমি হচ্ছে এই জায়গার রাষ্ট্রপতি যাতে নারায়ণগঞ্জ কোর্টের এখানে যে আরো বলে না কি বলে না, রূপগঞ্জ থানার সমস্ত ডকুমেন্ট এখানে আসছে, মোটা ডকেট চার্জশিট সহকারে। একটা ঘটনাতে চার্জশিট কেন দেয়, অবশ্য সত্যতা প্রমাণ পেয়ে তো দেয়। চার্জশিট সহ এই আনুষঙ্গিক ছবি, স্ক্রিনশট সবকিছু আমি দেখেছিলাম। আমি আজকে সিডিতে গিয়ে দেখি এখানে সেই ডকুমেন্ট গুলো নাই। তারপরে আমি পিপিকে আমি বারবার ডকুমেন্ট গুলো নিয়ে আমি ঘুরতেছি যে পিপি এগুলো জমা দিবে, পিপি জমা দিবে, পিপি জমা দিবে। পিপি জমা দেয় না। পিপিকে আমি এটা বলেছিলাম, এই যে এইখানে সেই ডকুমেন্ট সকল ডকুমেন্টস গুলা নেয় না, জমা দেয় না। পিপি জমা দেওয়ার কথা বলে পিপি জমা দেয়নি। এই যে এতগুলো ডকুমেন্টস পিপি জমা দেয়নি। আমি আজকে আমি এই আসামির আমি হচ্ছে আমি এখন পর্যন্ত কোন প্রকার মিথ্যে কথা বলিনি। আমার তদন্ত কিন্তু 4বার 5বার করে হয়েছে। আমি শুধু এখন চাচ্ছি এই যে আসামি নিজে আসামি হয়ে আমার নামে এতগুলো মিথ্যা মামলা করছে, এগুলোও কিন্তু ঢাকা জজ কোর্টে চলমান। না না, আমি সাইদুলের শাস্তি চাই। আমি উচ্চ আদালতে আপিল করব, কিন্তু আমি চাচ্ছি অবশ্যই অপরাধীর যেন শাস্তি হয়, শাস্তিটা যেন অবশ্যই কার্যকর হয়। ও আমাকে যে পরিমাণ হয়রানি করছে। খোরশেদ আলম মোল্লা পিপির নাম।